কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হ্যালোজেন, সালফার, ফসফরাস রয়েছে, এগুলো কি করে জানতে হয় সেই প্রসেসটা দেখেছো। এইবার আমি বলেছিলাম সেগুলো হচ্ছে আইডেন্টিফিকেশন, হলো যে ওরা আছে। এখন যেটা আমাকে বার করতে হবে কোয়ান্টিটেটিভলি, মানে একটা নির্দিষ্ট পরিমাণ জৈব যৌগের মধ্যে কার্বন কতটা রয়েছে, হাইড্রোজেন কতটা রয়েছে, নাইট্রোজেন আছে, সালফার আছে, ফসফরাস আছে, হ্যালোজেন আছে, এদের পরিমাণগুলোকে এবার মাপতে হবে। সেই পরিমাণগুলো জানার জন্য আমরা বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করে থাকি। আমি প্রথমে যেটা করছি সেটা হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন এর পরিমাণ জানার জন্য জৈব যৌগে আমরা যে পদ্ধতিটা ব্যবহার করি সেটা হচ্ছে লিবিক পদ্ধতি। লিবিক, আমি যে ছবিটা এঁকেছি সেই ছবিটা একটু বোঝো। অত ভালো ছবি আমি আঁকতে পারি না ঠিক কথা, কিন্তু আমি সেটা বোঝাতে আমি পারবো। এইখানে একটা চীনামাটির হয়তো পাত্রের মধ্যে আমি নির্দিষ্ট পরিমাণ জৈব যৌগ নিয়েছি। তাহলে লিবিকের পদ্ধতিতে আমি কি জানতে চাইছি না, নির্দিষ্ট পরিমাণ জৈব যৌগের মধ্যে কার্বনের পরিমাণ কত আর হাইড্রোজেনের পরিমাণটা কত, এই দুটো জিনিস আমি জানতে চাইছি। দিয়ে কি হলো, এইখানে রাখা আছে তপ্ত কিউপ্রিক অক্সাইড। তপ্ত কিউপ্রিক অক্সাইড এখানে রাখা আছে। এইখানে পোর্সেলিনের বাটির মধ্যে রয়েছে আমার জৈব যৌগ। এখান দিয়ে তপ্ত শুষ্ক বায়ু পাঠাচ্ছে। তাহলে তপ্ত শুষ্ক বায়ু পাঠানোর পরে কি হলো বিষয়টা, এই ডান দিকে যে চেম্বার গুলো রেখেছি এইগুলো একটু খেয়াল করো। এইখানে যেটা রেখেছি ইউ আকৃতির একটা নল, এই নলটা হচ্ছে গিয়ে মানে রিমুভ করা যায়, আবার লাগানো যায়, আবার এটাকে মানে খোলাও যায়। এই যে ইউ আকৃতির নলটাই হচ্ছে কি আছে, অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড। আর তারপরে আছে আর একটা গার্ড টিউব, যে গার্ড টিউবটা সেটা ওই ইউ আকৃতির নলের সঙ্গে যুক্তও করা যায়, আবার খোলাও যায়। এখানে রয়েছে KOH। কারণটা কি, কারণটা হচ্ছে এইটা যে এখানে জৈব যৌগ সে এই গরম বায়ুর উপস্থিতিতে ওরা CO দ্বারা জারিত হবে। CO দ্বারা জারিত হয়ে কিসে পরিণত হবে, CO2 হবে আর জল হবে। CO2 আর জল তৈরি করার পর কি হলো, এই নলটা দিয়ে বেরিয়ে এলো। এই নলটা দিয়ে বেরিয়ে আসার পর কি হলো না, এইখানে যে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইডটা রাখা ছিল, সে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে জলটা গেল। এই অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইডের টিউবটাকে আমি প্রথমে ওজন করেছিলাম। প্রথমে ধরো ওই টিউবটা, ইউ টিউবের ওজন ছিল সে ধরো W1 গ্রাম। বিক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমার এই ইউ আকৃতির টিউব যেটার মধ্যে অনার্দ্র CaCl2 ছিল, তাহলে পরে ওজন কত হলো, পরে ওজন হচ্ছে W2 গ্রাম। অবভিয়াসলি W2 গ্রেটার দ্যান W1। তাহলে এই যে W2 মাইনাস W1 গ্রাম, এটা কি, এটা হচ্ছে উৎপন্ন জলের ওজন। তাহলে উৎপন্ন জলের ওজন, কারণ অনার্দ্র CaCl2 কি করে, জলকে শোষণ করে। তাহলে উৎপন্ন জলের ওজন পেয়ে গেলাম W2 মাইনাস W1 সমান হচ্ছে ধরো M1 গ্রাম। তাহলে জলের ওজন পেয়ে গেলাম। সিমিলারলি এরপরে কি করলাম, এই যে গার্ড টিউবটা রয়েছে যার মধ্যে KOH রয়েছে, সেই KOHটা প্রথমে ওজন করেছিলাম কত, W3 গ্রাম। পরে কত হলো, CO2 যাওয়ার পর কত হলো, W4 গ্রাম। তাহলে গার্ড টিউব যেখানে KOH ছিল তার ওজন ছিল W3 প্রথমে, পরে হলো W4। তাহলে W4 মাইনাস W3 সমান হচ্ছে ধরো M2। এই M2টা কি, এই M2টা হচ্ছে কি CO2 ওজন। তাহলে এই প্রসেসে আমরা হচ্ছে গিয়ে এই যে জৈব যৌগটা নিয়েছি, মনে করো জৈব যৌগটার ওজন হচ্ছে গিয়ে কত, সে M গ্রাম। তাহলে সে সম্পূর্ণ জারিত হয়ে যাওয়ার পর আমি জলীয় বাষ্প CO2 পেলাম, জলীয় বাষ্পর ওজন পেলাম M1 গ্রাম, আর এর ওজন পেলাম কত, M2 গ্রাম CO2। এইবার দেখো ওই জৈব যৌগের মধ্যে
আমার কার্বন এবং হাইড্রোজেনের পরিমাণটা কত আমি বার করছি, দেখো হিসাবটা করি। তাহলে জলের ওজনটা m1 গ্রাম, তাহলে এবার হিসেবে বসো। তাহলে জলের আণবিক গুরুত্ব কত? 18। তার মানে 18 গ্রাম জলে হাইড্রোজেন আছে কত? 2 গ্রাম। তাহলে আমি পেয়েছি কত? m1 গ্রাম জল, তার একটা নন ভ্যালু রয়েছে। তাহলে m1 গ্রাম জলে হাইড্রোজেন আছে কত? ইন্টু m1। তাহলে এই হাইড্রোজেনটা কার মধ্যে আছে? না আমার যে m গ্রাম জৈব যৌগ নিয়েছি তার মধ্যে হাইড্রোজেনটা আছে। তা আমি যদি বলি পার্সেন্টেজটা কত, তাহলে অবভিয়াসলি তুমি বলবে m গ্রাম যৌগে হাইড্রোজেন হচ্ছে কত? m1/9 গ্রাম। তাহলে 100 গ্রাম জৈব যৌগে হাইড্রোজেন কত? m1/9/m ইন্টু 100। এত পার্সেন্ট কি বেরিয়ে গেল? হাইড্রোজেন বেরিয়ে গেল। তাহলে এই লিভিং প্রসেসে জৈব যৌগের মধ্যে হাইড্রোজেনের পার্সেন্টেজ কত আমি বার করলাম। এবার কার্বনের কত? ভেরি সিম্পল। কি হয়েছিল? CO2 যেটা তৈরি হলো সেটা কত? m2 গ্রাম। তাহলে m2 গ্রাম CO2 এর মধ্যে কার্বন কত? না CO2 এর আণবিক গুরুত্ব কত? 44। তাহলে গ্রাম আণবিক গুরুত্ব কত? 44 গ্রাম। তাহলে 44 গ্রাম CO2 তে কার্বন হচ্ছে কত? 12 গ্রাম। 44 গ্রাম CO2 তে কার্বন হচ্ছে 12 গ্রাম। তাহলে CO2 কত পেয়েছো? m2 গ্রাম। তাহলে m2 গ্রাম CO2 তে কার্বন হচ্ছে কত? 12/44 ইন্টু m2। এটা কত? এটা হচ্ছে কার্বন। তাহলে পার্সেন্টেজ যদি বার করতে বলে কি করব? না অরিজিনাল কম্পাউন্ডটা নিয়েছিলাম কত গ্রাম? m গ্রাম। তাহলে m গ্রাম যৌগে কার্বন হচ্ছে এত। তাহলে 100 এ কত থাকবে? তাহলে সেটা হয়ে গেল আমার কি? কার্বনের পার্সেন্টেজ। এখন এইটা হচ্ছে গিয়ে কার্বন হাইড্রোজেনের পরিমাণটা নির্ণয় করলাম লিভিং প্রসেস। এই লিভিং প্রসেসে কিছু কিছু প্রবলেম দেখা দিয়েছে। এখন যদি ধরো স্যাম্পেলের মধ্যে শুধু নাইট্রোজেন আছে, কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন, তখন কি করব? তখন কি করব না এইখানে যে কপার অক্সাইড রেখেছিলাম CO, তার পাশে রাখবো আমি পিওর কপার ছিলা রেখে দেব। কেন কপার ছিলা রেখে দেওয়ার উদ্দেশ্য হলো যদি নাইট্রোজেনের কোনো অক্সাইড তৈরি হয়ে যায়, সেই নাইট্রোজেন অক্সাইডটা কি হবে না কপার দিয়ে জারিত হয়ে, মানে কপারকে জারিত করবে, কিউপ্রিক অক্সাইড হবে, নাইট্রোজেন বেরিয়ে যাবে। যদি তোমার হ্যালোজেন থাকে তাহলে আমি কি করব? বলছে কিউপ্রিক অক্সাইডের পরিবর্তে সিলভার ইউজ করব। সিলভার ইউজ করলে কি হবে না এখান থেকে হ্যালোজেনটা বেরিয়ে এসে কি করবে? সিলভার হ্যালাইডে কনভার্ট হয়ে যাবে। যদি আমার সালফার থাকে আর হ্যালোজেন থাকে, আমি কি করব না ওই যে গ্যাসটা যেখান দিয়ে বেরিয়ে আসছে সেখানে আমি লাগবো কি না লেড ক্রোমেট রাখবো প্রথমে। কেন না লেড ক্রোমেট করবে কি? কারণ আমি যদি গার্ড টিউবের মধ্যে দিয়ে পাঠাই তাহলে কি করবে? তাহলে SO2 তো সেও তো KOH দ্বারা শোষিত হবে। তাহলে কার্বনের পরিমাণটা তো আমার সঠিকভাবে বার করা সম্ভব হবে না। তাহলে হ্যালোজেন এবং তোমার হচ্ছে গিয়ে SO2 কে আমার আটকাতে হবে। তার জন্য কি করব না অনাদ্য CaCl2 আগে আমি করব কি লেড ক্রোমেট সলিউশনের মধ্য দিয়ে পাঠাবো। তাতে কি হবে না সালফার ডাইঅক্সাইড লেড ক্রোমেটের মধ্য দিয়ে ওটা অ্যাবজর্ব হয়ে গেল, আর হ্যালোজেন কি করলো না লেড ক্লোরাইড করে ফেললো, দিয়ে ওটা আটকে গেল। তাহলে সালফার ডাইঅক্সাইডে কনভার্ট হয়ে গিয়ে সে কিন্তু আটকে গেল, লেড ক্রোমেটে আটকে গেল, লেড সালফেট হয়ে গেল। আর যার জন্য CO2 সঙ্গে বেরিয়ে আসতে পারলো না, হ্যালোজেন গুলো পারলো না, লেড হ্যালাইডে কনভার্ট হয়ে গেল। তাহলে এই পদ্ধতি আমাদের মানে এই লিভিং পদ্ধতিটার হচ্ছে গিয়ে একটু মডার্নাইজেশন করা হয়েছে। কারণ যদি স্যাম্পেলের মধ্যে সালফার হ্যালোজেন বা নাইট্রোজেন থাকে তাদেরকে আর কি
কিভাবে এলিমিনেট করা হবে সেইগুলো আমি বলে দিলাম। নাইট্রোজেনের পরিমাণ এবার নির্ণয় করতে হবে। তাহলে কার্বন হাইড্রোজেনের পরিমাণ নির্ণয় হচ্ছে লিবিক পদ্ধতিতে। এবার নাইট্রোজেনের পরিমাণ নির্ণয় করার অনেকগুলো পদ্ধতি রয়েছে, তাদের মধ্যে একটা হচ্ছে ডুমার পদ্ধতি, তারপর আছে জেলডাল পদ্ধতি। ডুমার পদ্ধতিটা কেমন? এটা খুব ভেরি সিম্পল। কি হয়েছে না, তুমি এখানে প্রথমে তো একে তপ্ত বায়ু পাঠিয়ে, শুষ্ক তপ্ত বায়ু পাঠিয়ে ভিতরটাকে উত্তপ্ত করে রেখেছো এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছো যেন অন্য কোনো অশুদ্ধি না থাকে। এরপরে কি করেছো না, জ্ঞাত পরিমাণ মানে জানা পরিমাণ জৈব যৌগ এবং তার সঙ্গে কিউপ্রিক অক্সাইডের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে দিয়েছি, দিয়ে তপ্ত বায়ু পাঠিয়েছি। আর এই নির্গম নলের মুখে রয়েছে তপ্ত কপারের ছিলা চূর্ণগুলো। এইবার কি হয়েছে, এইবার দেখো প্রথমে জৈব যৌগ, তাহলে কে ছিল, ধরো কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন এরা ছিল। এরা থাকলে কি তৈরি করবে, CO2 করবে, জলীয় বাষ্প করবে, তার সঙ্গে কি তৈরি করবে না নাইট্রোজেন প্লাস নাইট্রোজেনের অক্সাইড তৈরি করবে। এখন মজার ব্যাপার হচ্ছে নাইট্রোজেন যেটা তৈরি করলো এখান দিয়ে তার কোনো অসুবিধা হলো না, কিন্তু নাইট্রোজেনের যে অক্সাইড গুলো রয়েছে এর অক্সাইড গুলো তপ্ত কপারের সঙ্গে রিয়াকশন করে CuO করবে প্লাস নাইট্রোজেন করবে। তার মানে যদি নাইট্রোজেনের কোনো অক্সাইড তৈরি হয়ে যায়, সেই নাইট্রোজেনের অক্সাইড কি ফার্দার কিসে কনভার্ট হয়ে যাবে, নাইট্রোজেনে কনভার্ট হয়ে যাবে। এবার দেখো তাহলে বেরিয়ে আসছে কে, CO2, H2O আর নাইট্রোজেন। এখন মজার ব্যাপার আছে, এইখানে একটা যে নল রয়েছে যেখানে গ্যাস সংগ্রহ করা হয়, সেই সব নলের মধ্যে আছে KOH কি করে, CO2 কে অ্যাবজর্ব করে এবং জলকেও শোষণ করে। তাহলে CO2 আর জলকে শোষণ করে নিল, কিন্তু নাইট্রোজেনকে তো শোষণ করে না। তখন নাইট্রোজেন কি হলো না, এই KOH এর জলীয় দ্রবণের নিম্ন অপসারণ দ্বারা এখানে সঞ্চিত হলো। তাহলে এইখানে যখন সঞ্চিত হলো, এইবার ক্যালকুলেশনটা কেমন করে করতে হয় একটু দেখো। ক্যালকুলেশনটা খুব ইম্পর্টেন্ট, আমাকে বার করতে হবে। ধরো জৈব যৌগের পরিমাণ ছিল আমার M1 গ্রাম, আমাকে এখান থেকে যে নাইট্রোজেনটা পাচ্ছি সেই নাইট্রোজেনটা গ্যাসের আকারে পাবো, সুতরাং সেইখান থেকে আমার নাইট্রোজেনের ওজনটা বার করতে হবে। এখন এখানে কতগুলো বিষয় কাজ করছে। মনে করো আমি এইখান থেকে যে নাইট্রোজেনের পরিমাণটা পেলাম, নাইট্রোজেনের পরিমাণ, কারণ আমার আয়তন থেকে ওজনে কনভার্ট করতে গেলে V1 মিলিলিটার, এটা পেলাম। এইবার কি হচ্ছে না, আমার যে ব্যারোমিটার রয়েছে সেই ব্যারোমিটারে প্রেসারটা কতটা আমি দেখে নিলাম। সে ধরো ব্যারোমিটার প্রেসার হচ্ছে গিয়ে P মিমি অফ Hg। ব্যারোমিটারের সঙ্গে থাকে একটা থার্মোমিটারে ধরো T1 ডিগ্রি সেন্টিগ্রেড লেখা আছে। তাহলে টেম্পারেচার কত হচ্ছে, ক্যাপিটাল T সমান কত, T1 প্লাস 273, দ্যাট ইকুয়াল টু T1। কিন্তু এখানে আরেকটা জিনিস মনে রাখবে, যেহেতু KOH এর জলীয় দ্রবণকে নিম্ন অপসারণ দ্বারা নাইট্রোজেন সংগৃহীত হয়েছে, তাহলে এখানে যে নাইট্রোজেনটা পাচ্ছি তার মধ্যে আরেকজন রয়েছে কে, জলীয় বাষ্প। তোমাকে রেনোর যে তালিকা আছে সেই রেনোর তালিকা থেকে T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ কত সেটা দেখে নিতে হবে। T1 ডিগ্রি সেন্টিগ্রেডে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ কত, সে ধরো F মিমি অফ Hg। তাহলে শুষ্ক নাইট্রোজেনের চাপ কত, শুষ্ক নাইট্রোজেনের চাপ কত হবে, P ছিল, তার থেকে জলীয় বাষ্প চাপটা বাদ গেল, তাহলে P মাইনাস F, এত মিমি অফ Hg, এইটা হয়ে গেল। তাহলে শুষ্ক কি হয়েছে, নাইট্রোজেনের চাপ, এটা রয়েছে। এইবার দেখো তোমাকে এই যে V1 মিলিলিটার
নাইট্রোজেনটা সংগ্রহ করলে এই কন্ডিশনে, সেই কন্ডিশনটাকে কিসে কনভার্ট করতে হবে? এনটিপি তে কনভার্ট করতে হবে। তাহলে তোমার ফর্মুলা কি? P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। তারপরে P1 এখানে কত? তাহলে P মাইনাস F ইন্টু V1 কত? V1 টেম্পারেচার কত? T1 ইকুয়াল টু P2 কত? 760। V2 আমি জানি না, T2 273 কেলভিন। তাহলে এইখান থেকে তোমার সব কটা জানা, P জানা, F জানা, V1 জানা, T1 জানা, সব জানা। শুধু অজানা কোনটা? V2টা। এখান থেকে V2টা বার করে নিলে, সে ধরো V2 ইকুয়াল টু আমি বলছি X মিলিলিটার হলো, এটা কোথায়? STP তে। তাহলে যে নাইট্রোজেনটা আমার এখানে তৈরি হলো, সেই নাইট্রোজেনটার আয়তন কত হলো? X মিলিলিটার STP তে। তাহলে এবার ওই নাইট্রোজেনের ওজনটা কত হবে? না, আমার জানা আছে 22,400 মিলিলিটার নাইট্রোজেনের ওজন হচ্ছে কত? 28 গ্রাম। মিলিলিটার নাইট্রোজেনের এসটিপি তে ওজন সমান 28 গ্রাম। তাহলে তোমার যে এক্স মিলিলিটার হয়েছে তার ওজন হবে এইটা, এত গ্রাম। তাহলে অত গ্রামটা কি বেরিয়ে গেল? সেই অত গ্রামটা বেরিয়ে গেল কার? নাইট্রোজেনের পরিমাণটা বেরিয়ে গেল। সেই নাইট্রোজেনটা এবার জৈব যৌগের মধ্যে আছে। জৈব যৌগের পরিমাণ আমি ধরেছিলাম কত? এম গ্রাম। তাহলে এম গ্রামের মধ্যে নাইট্রোজেন কত গ্রাম হচ্ছে? এত গ্রাম। তাহলে এম গ্রাম যৌগে নাইট্রোজেন হচ্ছে এইটা, এত গ্রাম। তাহলে 100 গ্রাম যৌগে কত হবে? তার নাইট্রোজেনের পার্সেন্টেজ বেরিয়ে যাবে। এই প্রসেসটা হচ্ছে গিয়ে তোমার জেল, এটা যে ডুমার প্রসেস। এই ডুমার প্রসেসে আমরা হচ্ছে এইভাবে নাইট্রোজেনের পরিমাণটা এস্টিমেট করতে পারি। জেলডাল পদ্ধতিতে বা নাইট্রোজেন এস্টিমেশন, আগেরটা হচ্ছে কি ডুমার পদ্ধতিতে বা জেলডাল পদ্ধতি। এই জেলডাল পদ্ধতিটা একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে। আমি এইরকম একটা জেলডাল পাত্র থাকে, তার মধ্যে কি করি না, আমি স্যাম্পলটাকে নিই। স্যাম্পলের পরিমাণটা কি? একটা নন অ্যামাউন্টের স্যাম্পলের মধ্যে নিলাম। নেওয়ার পর কি করলাম, এই জেলডাল যে ফ্লাক্স, এইটা হচ্ছে জেলডাল ফ্লাক্স। এই ফ্লাক্সের মধ্যে আমি এটাকে উপর করে ঢেলে দিলাম। উপর করে দিলাম মানে ওর মধ্যে যে স্যাম্পলটা ছিল, সেই স্যাম্পলটা পুরোটা এর মধ্যে চলে এলো। দিয়ে কি করলাম না, এর মধ্যে ঘন সালফিউরিক অ্যাসিড মেশাবো। এই 50 থেকে 60 মিলিলিটার ঘন সালফিউরিক অ্যাসিড মেশাবো। তার মধ্যে পটাশিয়াম সালফেট দেব, তার মধ্যে কপার সালফেট দেব, দিয়ে আমি হিট করব। প্রায় 210 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রায় ঘন্টা 3 ধরে আমি এটাকে হিট করব। হিট করার পর কি হবে? হিট করলে কি হবে না, নাইট্রোজেন গঠিত জৈব যৌগ ঘন H2SO-র সঙ্গে বিক্রিয়া করে এর মধ্যে তৈরি করে ফেলবে কি? অ্যামোনিয়াম সালফেট। এই অ্যামোনিয়াম সালফেটটা তৈরি করবে। দিয়ে করলাম কি না, এই যে পাত্রটা রয়েছে, এই পাত্রে ওই সলিউশনটাকে নেব। তার মধ্যে সলিউশনের মধ্যে কে রয়েছে? অ্যামোনিয়াম সালফেট রয়েছে। আমি মধ্যে এর সঙ্গে যোগ করব কি না, কস্টিক সোডা যোগ করব, দিয়ে হিট করব। যখন হিট করব তখন কি হবে? এখান দিয়ে অ্যামোনিয়া গ্যাস বেরোতে আরম্ভ করবে। এখান দিয়ে অ্যামোনিয়া গ্যাস NH3, এই গ্যাসটা বেরোতে আরম্ভ করবে। দিয়ে সেই অ্যামোনিয়া গ্যাসটা এখানে এসে কি করবে না, এইখানে যে পাত্রটা রাখা আছে সেই পাত্রের মধ্যে কি হবে? জ্ঞাত পরিমাণ এবং জ্ঞাত মাত্রা সালফিউরিক অ্যাসিডের দ্রবণ রাখা হয়েছে। তাহলে কি হলো? এখান থেকে অ্যামোনিয়াম সালফেট তৈরি হলো। তাকে কস্টিক সোডা দিয়ে হিট করে, দীর্ঘক্ষণ ধরে হিট করে অ্যামোনিয়া তৈরি করলাম। সেই অ্যামোনিয়াটা কি করলাম না, জ্ঞাত মাত্রার এবং জ্ঞাত পরিমাণে H2SO পাঠিয়ে আমি পুনরায় কি তৈরি করলাম? অ্যামোনিয়াম সালফেট তৈরি করলাম। মানে কি হলো না, H2SO পরিমাণকে কি করলাম? প্রশমিত করলাম। তাহলে কতটা অ্যামোনিয়া তৈরি হয়েছে, যেটা কতটা H2SO4 প্রশমিত করছে, সেইটা জানার জন্য কি করলাম না, উদ্বৃত্ত যে H2SO4 আছে সেই উদ্বৃত্ত H2SO4টাকে আমি টাইট্রেশন করলাম। কি দিয়ে না, NaOH দিয়ে টাইট্রেশন করে এইখানে যে উদ্বৃত্ত H2SO4 ছিল সেই উদ্বৃত্ত H2SO4 পরিমাণটা আমি বার করে নিলাম।
তাহলে আমার H2SO4 কোনটা কাজে লেগেছে অ্যামোনিয়াম সালফেট তৈরি করতে সেইটা জেনে নিলাম। অ্যামোনিয়াম সালফেট কতটা তৈরি হয়েছে বা H2SO4 আমার কতটা ইউজড হয়েছে সেইটা জানার পর আমি সেই পুরনো পদ্ধতিতে ফিরে আসবো। 1000 মিলিলিটার 1 H2SO4 ইজ ইকুইভ্যালেন্ট টু 17 গ্রাম অ্যামোনিয়া। তাহলে যত পরিমাণ H2SO4 তোমার লেগেছে সেটা মানে কত গ্রাম অ্যামোনিয়া। তারপর অ্যামোনিয়ার পরিমাণটা জেনে গেলে তার মধ্যে নাইট্রোজেনের পরিমাণটা জানতে পারবে। দেখো আমি ক্যালকুলেশনটা করছি। ধরো তাহলে প্রসেসটা বোঝা গেল। তাহলে ক্যালকুলেশনটা করার জায়গা কোনটা না এইখানে যে আমি জ্ঞাত মাত্রার জ্ঞাত পরিমাণ H2SO4 সলিউশন নিয়েছিলাম তার মধ্যে আমি কি দিয়েছি, তার মধ্যে আমি অ্যামোনিয়া পাঠিয়েছি। সম্পূর্ণ অ্যামোনিয়া চলে যাওয়ার পর H2SO4 প্রশমিত হয়েছে। তাহলে উদ্বৃত্ত H2SO4টাকে আমি টাইট্রেশন করে জেনে নিলাম। তাহলে কতটা H2SO4 অ্যামোনিয়ার সঙ্গে রিঅ্যাকশন করেছে সেটা জেনে ফেলবো। ধরো আমি বলছি আমি যদি ক্যালকুলেশনে যাই তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা, মনে করি V1 মিলিলিটার S1 in H2SO4 ইউজ করেছিল প্রথমে ইউজ করেছি। তারপরে অ্যামোনিয়া সম্পূর্ণরূপে পাঠানোর পর আমার H2SO4 কতটা উদ্বৃত্ত রয়েছে দেখি। তাহলে উদ্বৃত্ত H2SO4 কে জানার জন্য আমি মনে করি V2 মিলিলিটার S2N NaOH প্রয়োজন দরকার কি না উদ্বৃত্ত H2SO4 কে প্রশমিত করতে। তাহলে আমার H2SO4 কতটা কাজে লেগেছে তাহলে এখানে এসো। তাহলে V1 মিলিলিটার S1N H2SO4 that equivalent to V1 S1 মিলিলিটার 1N H2SO4 রাইট প্রথমে ছিল। তাহলে H2SO4 যেটা উদ্বৃত্ত ছিল that equal to কত হবে, this equivalent to V2S2 মিলিলিটার 1N H2SO4 হবে। কারণ V2S2 মিলিলিটার 1N NaOH equivalent to V2S2 মিলিলিটার 1N H2SO4। এইবার হচ্ছে দেখো তাহলে অ্যামোনিয়াকে প্রশমিত করেছে। অ্যামোনিয়া দ্বারা প্রশমিত হয় কত H2SO4 না V1S1 মাইনাস V2S2 মিলিলিটার 1N H2SO4 এইটা প্রশমিত হয়েছে, অ্যামোনিয়া দ্বারা প্রশমিত হয়েছে। তাহলে আমি সেই তুল্যাঙ্ক ভার অনুযায়ী পরস্পরকে প্রশমিত করে সেই তত্ত্বে চলে যায়। তাহলে সেই তত্ত্বে যেতে গেলে কিরকম দাঁড়ায় জিনিসটা, সেখানে দাঁড়াচ্ছে 1000 মিলি 1N H2SO4 is equivalent to 17 গ্রাম NH3। কারণ অ্যামোনিয়ার তুল্যাঙ্ক ভার কত 17। তাহলে V1S1 মাইনাস V2S2 মিলিলিটার 1N H2SO4 is equivalent to কত হবে, তাহলে 17/1000 ইনটু উপরে আছে V1S1 মাইনাস V2S2 এত গ্রাম NH3। তারপরে বুঝে নিলাম যে অ্যামোনিয়া তৈরি হয়েছিল এত গ্রাম। তাহলে আমি যে জৈব যৌগটাকে নিয়েছিলাম তার পরিমাণ যদি আমার m গ্রাম হয়ে থাকে তাহলে তার মধ্যে নাইট্রোজেন কত, এবার হিসেব করো। এই এত গ্রাম NH3 আণবিক গুরুত্ব কত, NH3 আণবিক গুরুত্ব 17। তার মানে কি 17 গ্রাম অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন হচ্ছে কত 14 গ্রাম। 17 গ্রাম অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন 14 গ্রাম। তাহলে কত গ্রাম অ্যামোনিয়া হয়েছে, 17 ইন্টু V1S1 মাইনাস V2S2 বাই 1000 গ্রাম অ্যামোনিয়ার মধ্যে কত নাইট্রোজেন হবে। তাহলে সেটা তুমি নাইট্রোজেনের পরিমাণটা পেয়ে গেলে এইখান থেকে। সে ধরো আমি বলছি নাইট্রোজেনের পরিমাণটা ধরি বেরোলো দ্যাট ইকুয়াল টু x গ্রাম।
আর তুমি যে জৈব যৌগটা নিয়েছিলে তার ওজন কত ছিল? এম গ্রাম। তাহলে এম গ্রাম জৈব যৌগে নাইট্রোজেন আছে এক্স গ্রাম। তাহলে 100 গ্রামে কত থাকবে? কত হবে? এক্স বাই এম ইন্টু 100। তাহলে নাইট্রোজেনের পার্সেন্টেজটাও আমি এই পদ্ধতিতে বার করতে পারলাম। তাহলে জেলডাল পদ্ধতির মূল বিষয়টা একটু বোঝো। আমি করলাম কি, যে নির্দিষ্ট পরিমাণ জৈব যৌগ নিলাম যার মধ্যে নাইট্রোজেন রয়েছে, সেইটাকে নিয়ে কি করলাম, ঘন H2SO4 50 থেকে 60 মিলিলিটার নিয়ে তার মধ্যে ওটা মিশিয়ে দিলাম, তার মধ্যে পটাশিয়াম সালফেট দিলাম, তার মধ্যে কপার সালফেট দিলাম। এখন প্রশ্ন, যদি হিট করলাম অনেকক্ষণ ধরে, প্রায় 3 ঘন্টা ধরে আমি হিট করলাম, হিট করার পরে কি হয়েছে না, নাইট্রোজেন গঠিত জৈব যৌগটা কিসে কনভার্ট হলো? অ্যামোনিয়াম সালফেটে। এখন তুমি বলবে এখানে পটাশিয়াম সালফেটের ভূমিকাটা কি? পটাশিয়াম সালফেট একটা লবণ, লবণের কাজ কি না, স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটায়, যার জন্য স্ফুটনাঙ্কটা H2SO4 বাড়িয়ে দেয়। কপার সালফেটের কাজ কি? কপার সালফেটের ফাংশন হচ্ছে গিয়ে কি, এখানে খানিকটা অনুঘটক হিসেবে কাজ করবে। তো বর্তমানে বলছে ট্রিপল ক্যাটালিস্ট ইউজ করা হয়। ট্রিপল ক্যাটালিস্টটা কি? ওই ট্রিপল ক্যাটালিস্ট হচ্ছে সেলেনিয়াম, পটাশিয়াম সালফেট এবং সেলেনিয়াম, কপার সালফেট এবং পটাশিয়াম সালফেট। সেলেনিয়াম প্লাস পটাশিয়াম সালফেট প্লাস কপার সালফেট, সরি, কপার সালফেট প্লাস পটাশিয়াম সালফেট, এদের পরিমাণ হচ্ছে 1:1:8। এই মিক্সচারটাকে বলা হচ্ছে তোমার ট্রিপল ক্যাটালিস্ট। ট্রিপল ক্যাটালিস্টকে ইউজ করা হয়। এই ট্রিপল ক্যাটালিস্টকে ইউজ করে আমরা এই জেলডাল পদ্ধতিতে নাইট্রোজেনের পরিমাণটা এস্টিমেট করতে পারি। তাহলে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন পরিমাণ এস্টিমেশনের পদ্ধতিগুলো হলো, এবার হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন এস্টিমেশনের পদ্ধতিটার নাম হচ্ছে কেরিয়াস পদ্ধতি। কেরিয়াস পদ্ধতিটা কেমন না, একটা কেরিয়াস টিউব মানে হচ্ছে কি একটা শক্ত কাঁচনল। সেই শক্ত কাঁচনলটা আমি নিয়েছি, তার মধ্যে কি নিয়েছি না, জৈব যৌগটা নিয়েছি, তার মধ্যে 2 থেকে 3 মিলিলিটার ঘন নাইট্রিক অ্যাসিড দিয়েছি, আর তার মধ্যে খুব সামান্য পরিমাণে সলিড AgNO3 দিয়েছি। দিয়ে করেছি কি, তাহলে এর মধ্যে রয়েছে কি, এর মধ্যে জ্ঞাত পরিমাণ জৈব যৌগ, তার সঙ্গে কি 2 থেকে 3 মিলিলিটার ঘন H2SO4, তার সঙ্গে কি রয়েছে, তার সঙ্গে রয়েছে সামান্য পরিমাণে সলিড AgNO3। এটা যে কঠিন। দিয়ে করলাম কি, এই মুখটাকে আমি গলিয়ে সিল করে দিলাম, দিয়ে একটা বিশেষ ধরনের চুল্লির মধ্যে আমি এটাকে বসিয়ে দিলাম। প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে তাকে আমি উত্তপ্ত করলাম। করলাম কত, প্রায় 300 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে, 320 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা 3 ঘন্টা ধরে আমি উত্তপ্ত করলাম। করার পর কি করলাম না, এই মুখটাকে একটু আবার হিট দিয়ে নরম করলাম। নরম করতেই এর ভেতরে যে গ্যাসটা তৈরি হলো, সেই গ্যাসটা বেরিয়ে চলে গেল। গ্যাসটা বেরিয়ে যাওয়ার পর কি হলো না, এই ভেতরে যে পদার্থটা পড়ে রইলো তাকে আমি পাতিত জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিলাম। ভালো করে ধুয়ে নেওয়ার পর কি হলো না, আমি কি করেছি, তাহলে কি তৈরি হয়েছে, একটা অদক্ষেপ পড়ে গেছে। মানে ধরো হ্যালোজেন যদি ক্লোরিন থাকে, সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়েছে, যদি ব্রোমিন থাকে সিলভার ব্রোমাইড, বা আয়োডিন থাকে সিলভার আয়োডাইডের অদক্ষেপ পড়েছে। সেই অদক্ষেপটাকে আমি সংগ্রহ করে শুষ্ক করলাম। ধরো তাহলে আমি যদি ক্লোরিন থাকে, তার সঙ্গে সিলভার আয়ন দিয়ে তৈরি হচ্ছে কিসের, AgCl পড়বে। পদক্ষেপটাকে আমি সংগ্রহ করে নিলাম, ভালো করে ধুয়ে ফ্রেশ করে শুকিয়ে নিয়ে ওর ওজনটা নিলাম। মনে করি AgX, যে কোনো হ্যালোজেন AgX এর পরিমাণ সে হচ্ছে গিয়ে X গ্রাম। AgX এর পরিমাণ হলো X গ্রাম। আমাকে বার করতে হবে X এর পরিমাণ। তাহলে হিসেব করে দেখো AgX এর টোটাল ওজন তাহলে কত হচ্ছে। এখানে এমনি ধরো আমি বলছি Ag কত, 108, তার সঙ্গে হ্যালোজেনটা রয়েছে কত গ্রাম,
হ্যালোজেনটা হচ্ছে ধরো সে আমি M1 গ্রাম, তাহলে AgX এর পরিমাণ কত? AgX হচ্ছে কত? আমি টোটালটা ধরে নিচ্ছি, তাহলে কত হবে? এখানটা x গ্রাম না ধরে আমি x এর পরিমাণটা x গ্রাম যদি ধরে নিই, তাহলে হবে 108 প্লাস x, 108 প্লাস x। তাহলে AgX হচ্ছে 108 প্লাস হচ্ছে x। xটা কি না, xটা হচ্ছে এই হ্যালোজেনের পারমাণবিক গুরুত্ব। এখানে বুঝে নিতে হবে x ইকুয়াল টু হ্যালোজেনের পারমাণবিক গুরুত্ব। তাহলে মোট AgX এর আণবিক গুরুত্ব কত বেরোলো? 108 প্লাস x। এইবার দেখো, তাহলে আমাকে বার করতে হবে এই টোটাল AgX এর ওজনটা পেয়েছি, টোটাল ওজনটা পেয়েছি সে m গ্রাম, আমি পেয়েছি m গ্রাম। তাহলে আমাকে দেখো 108 প্লাস x গ্রামে x এর পরিমাণ, হ্যালোজেনের পরিমাণ কত? সে m গ্রাম। 108 প্লাস x গ্রামে হ্যালোজেনের পরিমাণ কত? সে x গ্রাম। তাহলে AgX এর পরিমাণ কত পেয়েছো? m গ্রাম। তাহলে m গ্রামের মধ্যে x এর পরিমাণ কত হবে? আমি এদিক থেকে চলে আসি এদিকে, তাহলে xy 108 প্লাস x ইন্টু m। তাহলে এই যে পরিমাণটা বেরোলো, এই পরিমাণটা দেখো ভালো করে, AgX এর ওজনটা ইউজ করছি। ধরো x এর হ্যালোজেন সে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন হতে পারে। তাহলে এখানে x হচ্ছে গিয়ে হ্যালোজেনের পারমাণবিক গুরুত্ব। তাহলে AgX এর আণবিক গুরুত্ব কত বেরোচ্ছে না? 108 প্লাস x। তাহলে 108 প্লাস x গ্রামে x এর পরিমাণ কত? নিশ্চয়ই x গ্রাম। তাহলে আমার অরিজিনাল AgX এর পরিমাণটা আমি কত পেয়েছি? m গ্রাম। তাহলে m গ্রাম যেটা আমি পেয়েছি, সেই m গ্রামের মধ্যে x এর পরিমাণ কত? এইটা। তাহলে হ্যালোজেনের পরিমাণটা পেয়ে গেলাম। এইবার মনে করি জৈব যৌগ যেটা নিয়েছিলাম, জৈব যৌগর পরিমাণ সে y গ্রাম, যেটা আমি নিয়েছিলাম ক্যারিয়াস টিউবের ভেতরে। তাহলে আমি বুঝে নেব y গ্রামে হ্যালোজেন কত? এই পরিমাণটা, তাহলে 100 এ কত হবে? তাহলে x ইন্টু m বাই 108 প্লাস x ইন্টু 100। তাহলে এই যেটা বেরোলো, কি বেরিয়ে গেল? হ্যালোজেনের পার্সেন্টেজ। তাহলে ব্যাপারটা পরিষ্কার হল যে ক্যারিয়াস টিউবের মধ্যে আমি স্যাম্পল নিয়েছি, স্যাম্পল নেওয়ার পর কি করেছি? 2 থেকে 3 মিলিলিটার ঘন নাইট্রিক অ্যাসিড দিয়েছি, তার মধ্যে সলিড সামান্য পরিমাণে AgNO3 দিয়েছি, হিট দিয়ে মুখটা গলিয়ে আটকে দিয়েছি, দিয়ে আমি বিশেষ ধরনের চুল্লির মধ্যে এটাকে উত্তপ্ত করেছি প্রায় 3 ঘন্টা 320 থেকে 325 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। উত্তপ্ত করার পর কি করেছি? মুখটা একটু নরম করেছি, তখন ভেতরে যে গ্যাসটা ছিল সেটা বেরিয়ে চলে গেছে। দিয়ে ভেতরে যে সমস্ত মেটেরিয়ালস ছিল তাকে পাতিতে জলে ডিজলভ করেছি। ডিজলভ করার পরে দেখলাম একটা অদক্ষেপ পড়েছে, সেই অদক্ষেপটাকে আমি সংগ্রহ করেছি, সেটা সিলভার হ্যালাইডে দিয়ে তাকে শুকিয়ে ওজন করেছি। সেই ওজনটা আমার যেটা বেরিয়েছে সেটা ধরো m গ্রাম। তাহলে আমি যদি AgX এর আণবিক গুরুত্ব বলি, তাহলে কত হবে? 108 প্লাস এই হ্যালোজেনের যে পারমাণবিক গুরুত্ব সেটা যোগ হবে। তাহলে 108 প্লাস x গ্রামে হ্যালোজেন আছে কত? x গ্রাম। তাহলে আমার পেয়েছিলাম কত? m গ্রাম। m গ্রামের মধ্যে কত? তাহলে হ্যালোজেনের পরিমাণটা পেয়ে গেলাম, কিন্তু আমাকে বার করতে হবে কার মধ্যে? না, স্যাম্পলটা যেটা ছিল তার মধ্যে। স্যাম্পলটা নিয়েছিলাম y গ্রাম। তাহলে y গ্রামের মধ্যে হ্যালোজেন এত, 100 এর মধ্যে কত? তাহলে সেটাই বেরিয়ে গেল কি না হ্যালোজেনের পার্সেন্টেজ। তাহলে এইভাবে আমরা ক্লোরিন হোক, ব্রোমিন হোক, আয়োডিন হোক, তাহলে তাদের পরিমাণগুলোকে এই প্রসেসে আমরা বার করতে পারবো।